নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ৭-৮ মাস আগে হবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। বিষয়টা ছিল যে গত বছর দুর্গাপুজোর সময় নারকেলডাঙ্গায় একটি ঘটনা হয়েছিল, দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়েছিল। সেটার জন্য সিবিআই তদন্তে চেয়ে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন। তখন জনস্বার্থ মামলা প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি দেখতেন। তো তিনি তখন বলেছিলেন একটা উষ্মা প্রকাশ করে যে এরকম বিরোধী দলনেতার কি আর কোনো কাজ নেই, তার তো সময়ের দাম আছে, তিনি কেন বারে বারে হচ্ছে জনস্বার্থ মামলা করতে আসেন হাইকোর্টে, আমি এটা কিছু বুঝতে পারি না। কারণ হচ্ছে যে তিনি যখন মাদ্রাজ হাইকোর্টে ছিলেন তার অভিজ্ঞতা যে সেখানে কোনো পলিটিক্যাল পার্সন, বিশেষ করে কোনো পদাধিকারী, বিরোধী দলনেতা বা এরকম ধরনের কিছু বা কোনো রাজনৈতিক নেতা চট করে তারা সব জনস্বার্থ মামলা টামলা করতেন না। সেখানে জনস্বার্থ মামলা হতো মূলত বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে হতো, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হতো, তারা বিভিন্ন ইস্যুতে জনস্বার্থ মামলা করতেন। তো এখানে কি শুভেন্দু অধিকারী অঢেল সময়, তার কি সময়ের দাম নেই, তার কি অন্য কোনো কাজ নেই, কেন তিনি হচ্ছে বারে বারে জনস্বার্থ মামলা করতে আসেন? তো তখন চিফ জাস্টিস একটা রগরানি শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন। কারণ আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তার আগে কথায় কথায় জনস্বার্থ মামলা করতেন, তারপর একটুখানি তিনি একটু স্থিমিত হয়েছিলেন ওই প্রথমবার হাইকোর্টের চিফ জাস্টিসের রগরানি খাওয়ার পরে, তারপর জনস্বার্থ মামলা করাটা একটু বন্ধ হয়েছিল। যাই হোক, দ্বিতীয়বার মানে গত শুক্রবার আবার হচ্ছে শুভেন্দু অধিকারী এক বিচারপতির কাছে হচ্ছে রগরানি খেলেন। তো বিষয়টা হচ্ছে যে আমি আসছি সেটা কেন রগরানি খেয়েছেন। আপনারা জানেন যে 21শে জুলাইয়ের যে মিটিং হয়েছিল তৃণমূলের, সেই মিটিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তাদের হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে তৃণমূল হচ্ছে ময়দানে গান্ধী মূর্তির পাদদেশের কাছে প্রতি শনিবার রবিবার করে বিক্ষোভ দেখাবে। তো সেই মতো তৃণমূলের কর্মসূচি চলছিল জুলাই শেষ সপ্তাহ থেকে অগাস্ট মাস জুড়ে। তো 1 সেপ্টেম্বর হচ্ছে সেনাবাহিনীর লোকজন গিয়ে সেই মঞ্চ খুলে দেয়। তো এই নিয়ে তৃণমূল ক্ষোভ প্রকাশ করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন এবং তিনি পরে সাংবাদিকদের সামনে বলেছেন, আমি যখন এসেছিলাম তখন প্রায় 200 সেনা সেখানে ছিল, আমাকে দেখে তারা ভয়ে পালিয়েছে। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। তা মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরেই হচ্ছে সেনাবাহিনী যারা অবসরপ্রাপ্ত কর্মী আধিকারিক তারা হচ্ছে এর প্রতিবাদ করেন এবং তারা বলেন যে সেই প্রতিবাদে তারা সেই গান্ধী মূর্তির সামনেই হচ্ছে ধর্ণা কর্মসূচি করবেন। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে অপমান করেছে এই অভিযোগে। তো সেই নিয়ে পুলিশ অনুমতি না দেওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। তো বুধবার দিন হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি সেনাবাহিনীর ওই প্রাক্তন যারা আধিকারিক এবং সেনাকর্মীরা আছেন তাদেরকে অনুমতি দিয়েছিলেন গান্ধী মূর্তির কাছে বৃহস্পতিবার দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচি করতে দেওয়ার জন্য। তো তিনি ওই আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে ওই ধর্ণা মঞ্চে যাতে বা ওই কর্মসূচিতে যাতে বিজেপির কোনো আধিকারিক হচ্ছে উপস্থিত না থাকেন, এরকম একটা জুড়ে দেওয়া হয়েছিল। তো শুভেন্দু অধিকারী জানতেন কি জানতেন না আমি জানি না। তো বৃহস্পতিবার যখন তারা ধর্ণা মঞ্চ, তাদের ধর্ণা চলছে, সেই সময় হচ্ছে শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দুপুরবেলা সেখানে গিয়ে হাজির হন, মঞ্চে উঠেছেন, মঞ্চে বসেছেন। তো এই সব করার পর এবং মিডিয়ার সামনে তিনি অনেক কথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে বিষোদ্গার করেছেন যে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে অপমান করেছেন। তো এই সব ধরনের কথাবার্তা বলেছিলেন, মূলত সেগুলো রাজনৈতিক কথাবার্তা। যাই হোক, এটা নিয়ে শুক্রবার দিন রাজ্য সরকারের তরফে তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেটা মেনশন করা হয় এবং ছবি দিয়ে দেখানো হয় যে শুভেন্দু অধিকারী আদালত অবমাননা করেছেন এবং তিনি হাইকোর্টের যে অর্ডার যে সেখানে কোনো বিজেপি আধিকারিক যেতে পারবেন না, তা সত্ত্বেও তিনি সেই মঞ্চে গেছেন এবং সেখানে গিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। এটা আদালত অবমাননার সমান। তো এটা শোনার পরে তীর্থঙ্কর ঘোষ হচ্ছে শুভেন্দু অধিকারী আইনজীবীর কাছে জানতে চেয়েছেন যে কি হয়েছে। তখন শুভেন্দু অধিকারীর আইনজীবীও মিথ্যাচার করেছেন বলেই অভিযোগ। তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি মঞ্চে ওঠেননি। যাই হোক, তীর্থঙ্কর ঘোষের কাছে হয়তো সেসব ছবি টবি জমা পড়ার পরে তিনি বুঝতে পেরেছেন যে বিষয়টা উনি হয়তো ঠিক বলছেন না। তাই তিনি বলেছিলেন যে এটা প্রথমবার হচ্ছে বলে আমরা যখন, উনি বলেছেন যে আমি যখন আদেশ দেবো বা হাইকোর্ট যখন কোনো আদেশ দেবে সেই আদেশটা ভালো করে ফলো করবেন। প্রথমবার হয়েছে বলে এটা আমি মাফ করে দিচ্ছি, কিন্তু এরপরে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, আদালতের নির্দেশকে যদি এইভাবে অবমাননা করা হয়, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেই বলেছেন, তাহলে কিন্তু কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা পরিষ্কার শুভেন্দু অধিকারী
অধিকারীর আইনজীবীর কাছে বলে দিয়েছেন তীর্থঙ্কর ঘোষ। তো এরপরেই যেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী এরকম বারে বারে, একবার চিফ জাস্টিস তাকে জনস্বার্থ মামলা নিয়ে বলছেন, এবার হচ্ছে তিনি যে আদেশ লঙ্ঘন করে, যে আদালতের আদেশ লঙ্ঘন করে তিনি সেখানে গেছেন, অথচ তার আইনজীবী বলছেন যে না, তিনি মঞ্চে যাননি। যাই হোক, শুভেন্দু অধিকারী হচ্ছে তারপরে মিডিয়ার কাছে একটা কথা বলেছেন, সেটা খুব হাস্যস্কর। যাই হোক, আমি আপনাদের শোনাবো যে তিনি সাফাই দিতে গিয়ে একটা কথা বলেছিলেন হাইকোর্টের অর্ডার এবং তার যাওয়া নিয়ে। আমি শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের একটু শুনিয়ে দিই। আর্মিকে অপমান করেছে, এক্স সার্ভিসম্যানরা আপত্তি প্রতিবাদ করছে, এদের কষ্ট হচ্ছে এবং কোর্টের অর্ডার মেনে এরা করছে। বিজেপির কোনো অফিস বিয়ারার মঞ্চে নেই, এলওপি নট অফিস বিয়ারার। আমি বিজেপির কোনো পোস্ট হোল্ড করি না। আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী বিজেপির হচ্ছে কোনো পদাধিকারী নন এবং হচ্ছে তিনি এলওপি, লিডার অফ দ্য অপোজিশন। তো এটা শোনার পরে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শুভেন্দু অধিকারী কি সবকিছু গুলে মেরেছেন, আমরা জানি না। কারণ শুভেন্দু অধিকারী এটা জানা উচিত, লিডার অফ দ্য অপোজিশন হওয়ার আগে তাকে প্রথম বিজেপির বিধায়ক হতে হয়েছে এবং বিজেপির বিধায়ক অবশ্য সম্ভবভাবে হচ্ছে তিনি একটা দলের পদাধিকারী। কারণ তিনি যখন বিধানসভায় নির্বাচনে লড়তে নেমেছেন, তাকে ফর্ম ফিল আপের সময়, নমিনেশন ফর্ম ফিল আপের সময় তাকে বিজেপি পার্টির হয়ে তিনি লড়ছেন, তিনি পদ্ম সিম্বল চান, সেগুলো সব ডিক্লারেশনে দিতে হয় বা ফর্ম ফিল আপ করে দিতে হয়। এবং তিনি প্রথম বিজেপির বিধায়ক হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন, হয়ে তারপরে তার যে পরিষদীয় দল তারা ঠিক করেছে যে তিনি বিধানসভা লিডার অফ দ্য অপোজিশন হবেন এবং সেই মতো তারা স্পিকারকে জমা দিয়েছেন। তো শুভেন্দু অধিকারী পরিচয় হচ্ছে প্রথম তিনি নন্দীগ্রামের বিধায়ক, তারপর হচ্ছে তিনি লিডার অফ দ্য অপোজিশন। কারণ তিনি লিডার অফ দ্য অপোজিশন হয়েছেন, লিডার অফ দ্য অপোজিশন বলে তো কোনো পোস্ট নেই, সেখানে তিনি ওরকম একটা কোনো পোস্টে লড়াই করে জিতে আসেননি, তিনি বিধায়ক হয়েছেন। তার 77 জন বিধায়ক ছিল, বিজেপি দল ঠিক করেছে বা বিধায়কের পরিষদীয় যারা বিধায়করা জিতেছেন তারা ঠিক করেছেন যে শুভেন্দু অধিকারীকে তারা নেতা করবেন বিধানসভায়, বিরোধী দল নেতা। সেই মতো তারা সিদ্ধান্ত নিয়ে তাকে নেতা নির্বাচিত করেছেন এবং সেটা স্পিকারকে জমা দিয়ে চিঠি দিয়ে জানিয়ে বলেছেন যে আমাদের দলের নেতা হচ্ছে বা লিডার অফ দ্য অপোজিশন হচ্ছে শুভেন্দু অধিকারী। এটাই হয়েছে। তো তিনি তো বিজেপির বিধায়ক, অবশ্যই হচ্ছে তিনি পদাধিকারী। তিনি বলেন যে পার্টির সভাপতি বা সম্পাদক বা কিছু বিজেপি পার্টির, তাতে কিছু যায় আসে না, কারণ তিনি বিজেপির বিধায়ক, মানে তিনি বিজেপির একজন পদাধিকারী। বিজেপির এমপি হলেও তিনি একজন বিজেপির পদাধিকারী, এমপি হতে পারে কিন্তু কিন্তু বিজেপির। তো যাই হোক, এইসব সাফাই টাফাই দিয়েছেন। তো অনেকেই মনে করছেন যে, বলেন যে শুভেন্দু অধিকারী, রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে শুভেন্দু অধিকারী আসলে হাইকোর্টটাকে মামার বাড়ি ভেবে ফেলেছিলেন। সেই হিসাবে ভেবেছিলেন যে তিনি যা কিছু করবেন, যা কিছু করুন না কেন, হাইকোর্টে গিয়ে তার সব 7 খুন মাপ হবে। এবং গত বিজেপিতে জয়েন করার পরে শুভেন্দু অধিকারী হাইকোর্টের দৌড়ঝাঁপটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, কথায় কথায় তিনি হাইকোর্টে ছোটেন, এটাই হয়েছিল। তো চিফ জাস্টিসের ওই করকানিটা খাওয়ার পরে যাই হোক একটু কমেছিল যাতায়াতটা, তো আবার একটা নতুন করকানি তিনি খেয়েছেন। তো অনেকে বলছেন যে এটা তো উনি ভেবে ফেলেছিলেন যে হাইকোর্টে গেলেই সবকিছু হয়ে যাবে, কারণ ওনার হাইকোর্টে বারে বারে গিয়েছেন, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাতে যাতে পুলিশ এফআইআর করতে না পারে তার জন্য হাইকোর্টে তাকে স্টেও দিয়ে রেখেছে, পরে সেটা খারিজের জন্য সুপ্রিম কোর্টও সেটাকে বহাল রেখেছে। তো যাই হোক, এখন শুভেন্দু অধিকারী মামার বাড়ি থেকে খুব একটা ভালো ট্রিটমেন্ট পাননি। অনেকে বলছেন যে এই নিয়ে দ্বিতীয়বার হলো এবছরেই, তো এরপরে কি এটার থেকে তিনি শিক্ষা নেবেন নাকি তিনি একইভাবে চালিয়ে যাবেন হাইকোর্টকে মামার বাড়ি ভেবে যে যা খুশি করবো, হাইকোর্ট হচ্ছে সবকিছু ছেড়ে দেবে। তো যাই না, যে গতকালে যে তীর্থঙ্কর ঘোষের যে কথা সেটা তিনি মাথায় রাখবেন কিনা, বা আগামী দিনে হাইকোর্টের যে নির্দেশগুলো সেগুলো মেনে চলে তিনি করবেন কিনা, আর এই ধরনের ভুলভাল সাফাই তিনি দেবেন কিনা জানি না। এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, বিজেপির অন্দরও হাসাহাসি হচ্ছে যে যিনি বিজেপির বিধায়ক তিনি আবার বিজেপির পদাধিকারী নন, তিনি কি রামশ্যাম যদুমধু, যাই না, ওটা শুভেন্দু অধিকারী বলতে পারেন। তিনি ওরকম ব্যাখ্যা টাক্কা দেন, তার আগু পিছু হয়তো না জেনেই হয়তো ব্যাখ্যা দেন, তাই ভবিষ্যতে এই ব্যাখ্যা হয়তো তিনি দিতে পারেন। যাক, এখন উনি এরপরে শিক্ষা নিয়ে আবার শুদ্ধে নেবেন কিনা নাকি এইভাবেই চালিয়ে যাবেন সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।